ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে 11 দিনের মধ্যে এনআইওএস ডিএলএড বৈধতা না পেলে 11,765 প্যানেল কিন্তু অপরিবর্তিত থাকবে। নতুন করে আবার কেন বৈধতার প্রশ্ন আসছে? কারণ মহামান্য হাইকোর্টে কোথাও না কোথাও কি এনআইওএস এর যে সমস্ত প্রার্থীরা তারা কিন্তু কার্যত বিপাকে পড়েছেন। কোনো মামলা মার্চের যে কম্বাইন্ড লিস্ট সেখানে ফেলে দিচ্ছে, কোনো মামলা শুনছেই না। অ্যাকচুয়ালি যেটা ব্যাপার, এনআইওএসের তরফ থেকে ভালো কোনো অ্যাডভোকেট তারা ধরেননি এবং সেক্ষেত্রে অ্যাপ্রোচ করেনি। কিন্তু আজকে কোথাও না কোথাও গিয়ে অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত বাবুর একটি এনআইওএসের মামলা কিন্তু আজকে মহামান্য হাইকোর্টে মেনশন করা হয় এবং সেক্ষেত্রে বিচারপতি হকচকিয়ে যান। তার কারণ হচ্ছে এর আগে কিছু মামলায় বিচারপতির কিছু দ্বিমুখী চিন্তাধারা ছিল, সেগুলোই পরিষ্কার করে তুলে ধরছি আপনাদের সামনে গোটা বিষয় কি হয়েছে। তো আমরা সার্টেন দেবেশ শর্মা মামলার ক্ষেত্রে বা এর আগে জয়বীর সিং মামলার ক্ষেত্রে আমরা জানি যে সুপ্রিম কোর্টের বা অ্যাপেক্স কোর্টের একটা অবজারভেশন ছিল যে 18 মাসের ডিএলএড ট্রেনিংটি সমতুল্য নয় 24 মাসের ডিএলএড বা রেগুলার ডিএলএডের সাথে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যারা 2022 সালের যে রিক্রুটমেন্ট কন্ডাক্ট করেছিল 11,765, সেখানে এনআইওএস ডিএলএডকে ইন্টারভিউ গ্রহণ করে তাদেরকে ছেটে ফেলা হয়। এই অর্থে দেবেশ শর্মা এবং জয়বীর সিং এর ক্ষেত্রে 18 মাসের ডিএলএড কিন্তু বৈধতা পায়নি। পরবর্তী ক্ষেত্রে জাস্টিস গাওয়াইসের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সেক্ষেত্রে ক্লারিফাই করে যে ওই অংশটুকু দেবেশ শর্মা মডিফিকেশন করে এবং সেক্ষেত্রে ডিএলএডকে এনআইওএস ডিএলএড 18 মাসের ট্রেনিংকে বৈধতা দেয় এবং 24 মাসের সমতুল্য কিন্তু করা হয় 18 মাসকে, যেহেতু 6 মাসের তাদের আলাদা ইন্টারনালের ব্যাপার আছে। তো মোদ্দা কথা এখন সমতুল্য, ডিগ্রিটা বৈধ একটা ডিগ্রি। তো সেক্ষেত্রে ইন সার্ভিস যে সমস্ত প্রার্থীরা ছিল তারা তো অ্যাপ্লাই করেছে। এটা ক্লাসিফিকেশন করা নেই যে প্রাইভেট হোক, গভর্নমেন্ট এডে হোক বা সরকারি হোক, আলাদা কিছু নেই। এনসিটি যেটা ফ্রেম করেছিল সেটা হচ্ছে এনআইওএস মানে যারা ইন সার্ভিস, তো প্রাইভেটও হতে পারে, ক্লারিফিকেশন কিছু নেই। তো কার্যত এরকম একটা জায়গা থেকে একজন বিচারপতি গ্রুপ 2 ম্যাটার সামলাচ্ছেন, তো তার কাছে পর্ষদের দেওয়া কিছু মিসগাইডেড, কিছু একদম দাঁড়িয়ে পড়ে মিসগাইড করছে পর্ষদের আইনজীবী কৌশিক সামথিং ভট্টাচার্য চক্রবর্তী, হোয়াট এভার তার টাইটেলে কি আছে, বলছে তো মিথ্যা কথা। রীতিমতন বেশ কিছু মামলা, যেখানে মালাবরে অনিরুদ্ধ তেওয়ারির মামলায় কোথাও গিয়ে মালাবরের পক্ষে রায় চলে গেছে এনআইওএস এর ব্যাপারটা এবং জয়বীর সিং সেখানে ক্লারিফিকেশন হয়ে গেছে। দেন পরবর্তী ক্ষেত্রে জাস্টিস গাওয়াইসের সেই এনআইওএস এর মামলার প্রেক্ষাপট সব এসছে, তারপরে সেটা কি এসছে। তো হঠাৎ করে তার পরবর্তী ক্ষেত্রে মালাবরে সে প্রেফারেন্স পেয়ে গেল, সে মালাবরে এনআইওএস বৈধ হয়ে গেল ডিএলএড ট্রেনিংটা। অথচ সাধারণ যারা এনআইওএস ঘরে ডিএলএড এর প্রার্থীরা তাদের কিন্তু বেশ কয়েকটি মামলা, যেহেতু অ্যাডভোকেট বাঙালি অ্যাডভোকেট তো শীত ঘুমের মধ্যে ছিলেন, তারাও তো কাগজ পড়ার সময় পাননি, তারা বোঝাতেও পারছে না। সেখানে পর্ষদের আইনজীবী কৌশিক এসে ভুলভাল করে বুঝিয়ে দেওয়া গেল, জয়বীর সিংকে এস্টাবলিশ করে গেল। অথচ জয়বীর সিং এর পরে গিয়ে সুপ্রিম কোর্টে আরও ক্লারিফাই হয়ে গেছে সেই মামলা কিন্তু রিভিউ অ্যাপ্লিকেশন হোক, হোয়াট এভার মামলা হোক, আলাদা মামলা কিন্তু এনআইওএস কিন্তু ভ্যালিড ট্রেনিং ডিগ্রি। সেখানে একজন বিচারপতি যিনি দুদিন আগে রায় দিলেন যে মালাবরের ক্ষেত্রে ফেভারে তার রায় গেল এনআইওএস প্রার্থীদের ক্ষেত্রে, অথচ তার পরের দুটো মামলায় পাঠিয়ে দিল কোথায় না কম্বাইন্ড মাল্টি লিস্ট মার্চে গিয়ে। তো সেই জায়গা থেকে আজকে একটি মামলা রীতিমতন ভালো একজন অ্যাডভোকেট, প্রথম সারির অ্যাডভোকেটদের মধ্যে আমার খুব পছন্দের একজন অ্যাডভোকেট, ভালো আর্গুমেন্ট করেন এই অর্থে, সুদীপ্ত দাশগুপ্ত তিনি আসেন, এসে ব্যাপারটাকে তিনি বলেন যে 11,765 প্যানেল সেখানে গিয়ে এনআইওএসকে এরকম ছুড়ে ফেলা হয় কারণ তাদের ট্রেনিংটিকে অবৈধ, তাদের ভ্যালিড ট্রেনিং নয় এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের লাস্ট ক্লারিফিকেশন মামলায়, হোয়াট এভার কোনো মামলায় সে এটা কিন্তু বৈধতা পেয়েছে। তো এই শুনে বিচারপতি রীতিমতন হকচকিয়ে বসেন, আরে বাবা, তো আমি কিছু কিছু মামলাকে তো আমি তো মার্চের লিস্টে পাঠিয়ে দিয়েছি, তো কি হবে এক্ষেত্রে? তো আপনি কি করে বলছেন তো জয়বীর সিং রয়েছে? অথচ মালাবরের ক্ষেত্রে এই একই বিচারপতি তিনি মালাবরের পক্ষে রায় দিলেন এবং সমস্তটা তার কাছে পরিষ্কার। আবার দুদিন পরে ভুলে গিয়ে আবার এনআইওএস এর বিপক্ষে গিয়ে রায়টা দিচ্ছেন বা তার কাছে হালকাভাবে নিচ্ছেন, নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হবে না বাগেরা বাগেরা। তো সেই জায়গা থেকে এরা বলার, সুদীপ্ত সেই কথাই বলেন যে 11,765 প্যানেল যেটা কিনা এক্সপায়ার করে যাবে এই মাসের 31শে মার্চ, 31শে জানুয়ারি 2025 সালে গিয়ে, তাই প্যানেল 1 বছর ভ্যালিডিটি হলে এক্সপায়ার করে যাবে। তো সেক্ষেত্রে এনআইওএস যে সমস্ত প্রার্থীরা আছেন তার কাছে এসছেন মামলা করতে, তো তাদের ক্ষেত্রে তাদের ট্রেনিং বৈধ, তো তাদেরকে অ্যাকোমোডেট করা হোক।
যে অবৈধ বলে ছুড়ে ফেলা হচ্ছে, বৈধ বলে নেওয়া হোক, এটা হচ্ছে মামলা। তো সেই মামলায় এখন আলটিমেটলি উনি একটু বিচারপতিকে এটুকু বোঝানো হয়েছে যে তার পরবর্তীতে অ্যাপেক্স কোর্টে ক্লারিফিকেশন অর্ডার রয়েছে, এখন এনআইএস বৈধ ডিগ্রি। তো এখন আবার নতুন করে মানে গোপ আছে, গোপের নিচে আবার আন্ডারলাইন করে দেখাতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো সেই মামলা এখন আগামীকাল বা পরশু হয়তো ওঠার মতন জায়গা, আগামীকাল নেই লিস্টে, আগামী পরশু হয়তো সেই মামলা আসবে। কারণ একটা দিন হোল্ড করে মামলাগুলো আসে, তো হাতে মাত্র 9 দিন। এই 9 দিনের মধ্যে কি করে এভিডেভিট এক্সচেঞ্জ করবে? আর এখানে এক্সচেঞ্জ করে ব্যাপারই নিয়ে সুপ্রিম কোর্ট অ্যাপেক্স ট্রেনিংটাকে ভ্যালিড বলেছে, এবং গ্রহণ করে নিলেই এই প্যানেলে এদের ঠাই হয়ে যাওয়ার কথা। এখন দেখা যাক 3-4 হাজার প্রার্থী হয়তো মেবি এরকম আছে এনআইএস, তো 11,765 তারা ঢুকবেন কি ঢুকবেন না সেটাই দেখা। ধন্যবাদ।